জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনই আপনাদের সঙ্গে আছি আমি সোনালী সাহা। বিভিন্ন দাবি বাস্তবায়নে দেশের বিভিন্ন জেলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে সকাল 11টার পর থেকে জড়ো হতে থাকেন পলিটেকনিকের শিক্ষার্থী ও ডিপ্লোমা প্রকৌশলীরা। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চান্দনা চৌরাস্তা এলাকায় পৌঁছে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা। এ সময় 7 দফা দাবি বাস্তবায়ন ও বিএসসি প্রকৌশলীদের 3 দফা দাবির প্রতিবাদ জানান বিক্ষুব্ধরা। এদিকে মহাসড়ক অবরোধ করে সড়কে তৈরি হয়েছে ভোগান্তি। একই দাবিতে ঘণ্টাব্যাপী বরিশাল ঢাকা কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে বরিশাল পলিটেকনিকের ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এর আগে মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা। এছাড়া বেলা 12টার দিকে ময়মনসিংহ পলিটেকনিকের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। পরে ঢাকা বাইপাস মহাসড়ক অবরোধ করেন তারা। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বন্ধ হয়ে তৈরি হয় দীর্ঘ যানজট। এছাড়া ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের রাবনা বাইপাস অবরোধ করে বিক্ষোভ করেছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। 6 দফা দাবিতে সারা দেশে সড়ক ও রেলপথ অবরোধ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর তেজগাঁওয়ের 7 রাস্তা মোড়ে আছেন সহকর্মী জাহিদ হোসেন। এছাড়া গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে যুক্ত হচ্ছেন ইফতেখার রায়হান। শুরুতেই যাচ্ছি জাহিদের কাছে। জাহিদ, শিক্ষার্থীদের দাবিগুলো কি অবরোধের কারণে দুর্ভোগে পড়া যাত্রীদের প্রতিক্রিয়া কি বুঝছেন আমাদেরকে জানাবেন। সোনালী, আপোষ নাকি সংগ্রাম, এই দুটি প্রশ্নের মাঝখানে পলিটেকনিক শিক্ষার্থীরা তারা সংগ্রামকে বেছে নিচ্ছেন এবং সেই সংগ্রামের নিদর্শন স্বরূপ তারা আজকে সকাল 11টার পরেই মূলত রাজধানীর তেজগাঁও 7 রাস্তা এলাকা তারা অবরোধ করেন এবং তারা সড়কে বসে পড়ে তারা স্লোগানে এবং খণ্ড খণ্ড বক্তব্য তার মাধ্যমে তাদের যে প্রকৌশল অধিকার যে আন্দোলন, সে আন্দোলনের পাল্টা হিসেবে তাদের যে ডিপ্লোমাদের যে আন্দোলন, সেই আন্দোলনের দাবি দাবাগুলো তুলে ধরছেন এবং তারা বলছেন যে তারা উচ্চ শিক্ষার জন্য এই টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য দরকার হলে প্রয়োজনে বিশেষায়িত প্রতিষ্ঠান সেটি তৈরি করতে হবে। একই সঙ্গে সবথেকে বড় যে আলোচিত দাবি, যে উপসহকারী প্রকৌশল পদে যে কোটা ভিত্তিক একটি পদ্ধতি ছিল যেখানে শুধুমাত্র ডিপ্লোমাদের একটা আধিক্য ছিল, সেটি যাতে করে বহাল রাখা হয় সে বিষয়েও তারা বারবার জোরারোপ করছেন তাদের এই বক্তব্যে, তাদের এই স্লোগানে। এর পাশাপাশি তারা বলছেন আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছে, এর আগে কিন্তু যে কোনো বয়সী শিক্ষার্থীরাই ভর্তি হতে পারতেন এবং শিক্ষা গ্রহণ করতে পারতেন। তারা মনে করছেন এটিকে একটি সুশৃঙ্খল পদ্ধতি আনার জন্য শুধুমাত্র নির্দিষ্ট বয়সসীমার শিক্ষার্থীরাই এই ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে পারবেন। এই সকল বিষয়ের পাশাপাশি তারা বলছেন এই কারিগরি শিক্ষার্থীদেরকে নিয়ে স্বতন্ত্র একটি শিক্ষা বোর্ড করতে হবে, ঠিক যেভাবে সাধারণ শিক্ষা বোর্ড এবং প্রাথমিক শিক্ষা বোর্ড আছে, কারিগরি শিক্ষার্থীদেরকে নিয়ে এমন বোর্ড করার দাবি তারা জানাচ্ছেন। কেননা এই দাবির ফলে তারা মনে করছেন কারিগরি শিক্ষা যে ধ্বংসের মুখে পড়ছে, তাদের মতে সেই ধ্বংসের মুখ থেকে রক্ষা পাবে এবং তাদের এই শিক্ষাটাকে দেশের ভালো কাজে বা সৎ উদ্দেশ্যে তারা ব্যয় করতে পারবেন। এর পাশাপাশি তারা 7 দফা দাবির আরও একটি দাবি তারা উল্লেখ করছেন এটি, যে আসলে তাদের যে কারিকুলাম সেটি যদি খুব সেকেলে হয়ে থাকে সেটাকে খুব আধুনিকায়ন করতে হবে। সে দায়িত্ব আসলে সরকারের উপরে বর্তায়, সেটি আসলে শিক্ষার্থীদের কিংবা এই ডিপ্লোমা শিক্ষকদের উপর কোনো দায়িত্ব আসলে পড়ে না। কাজে এই সকল দাবি দেওয়া মিলেই মূলত তাদের 7 দফা দাবি এবং এই দাবি বাস্তবায়নের ক্ষেত্রে তারা মনে করছেন সরকারের বেশ উদাসীনতা আছে। তারা মনে করছেন এর আগেও দফায় দফায় যে প্রকৌশল শিক্ষার্থীদের যে আন্দোলন, সে আন্দোলনের কারণে ডিপ্লোমা শিক্ষার্থীদেরকে এই আন্দোলনটিকে দমিয়ে রাখা কিংবা তাদের দাবিগুলোকে উপেক্ষা করার যে প্রবণতা সেটি সৃষ্টি হয়েছে সরকারের। তারা এটি মনে করছেন বলেই তারা আজকে আবারও শিক্ষাঙ্গন ছেড়ে রাজধানীর বিভিন্ন পলিটেকনিকের শিক্ষার্থীরা, শুধুমাত্র যেখানে ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা আছেন তা কিন্তু নয়, রাজধানীর বিভিন্ন পলিটেকনিকের শিক্ষার্থীরা তারা সড়কে এসেছেন এবং তারা এই পাঠ্য বই থেকে এই সড়কে নামাটাকেই খুব বেশি যৌক্তিক মনে করছেন। কেননা তাদের দাবি বাস্তবায়নে তারা আগেও আলোচনা টেবিলে বসেছিলেন, তবে আসলে এই সংগ্রামের মাধ্যমেই দাবি বাস্তবায়ন করা খুব বেশি সহজবোধ্য বলে তারা মনে করছেন, যে কারণে তারা ঘরে ফিরবেন তখনই যখন দাবি বাস্তবায়ন হবে। সোনালী, এখন চলে যাব ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, শিক্ষার্থীদের কর্মসূচি কতক্ষণ চলবে এবং শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে জনদুর্ভোগ তৈরি হচ্ছে কিনা জানাবেন।
ইফতেখার, জানাবেন আমাদেরকে বিস্তারিত। অংশ হিসেবে আজকে সকাল থেকেই শিক্ষার্থীরা আজকে কিন্তু পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে তারা নগরের যে শিববাড়ি মোড় হয়ে তারা এই মুহূর্তে চান্দনা চৌরাস্তায় অবরোধ কর্মসূচি পালন করছে এবং মিছিলে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন পলিটেকনিকের যে শিক্ষার্থী, কয়েক হাজার শিক্ষার্থী তারা কিন্তু অংশ নিয়েছেন এবং প্রত্যেকের হাতে কিন্তু বিভিন্ন যে তাদের যে 7 দফা দাবি, সেই 7 দফা দাবি সংবলিত ব্যানার কিন্তু তাদের হাতে রয়েছে। এবং একটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই যে গত বেশ কিছুদিন ধরেই ডিপ্লোমা প্রকৌশলী এবং যে বিএসসি প্রকৌশলীদের মধ্যে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে তাদের বিভিন্ন বেশ কিছু দাবি নিয়ে। সেই দাবিগুলো কিন্তু সুরাহা হচ্ছে না, যে কারণে তারা এখন পর্যন্ত এই তাদের দাবি আদায়ে তাদের আজকে এই কর্মসূচি। এবং মূলত তাদের যে 7 দফা দাবি, সেই 7 দফা দাবির মধ্যে একটি হচ্ছে প্রকৌশল কর্মক্ষেত্রে ডেস্ক ও ফিল্ড ইঞ্জিনিয়ারিং এ বিভাজন করে বিএসসি ইঞ্জিনিয়ারদের ডেস্ক এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের একই সঙ্গে সরকারি প্রজ্ঞাপনের আলোকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত উপসহকারী প্রকৌশলী বা সমমানের পদ সংরক্ষণ করা, একমুখী প্রকৌশল শিক্ষা ব্যবস্থা চালু করা, মেধার অপচয় রোধ করা, প্রকৌশলীদের পেশা পরিবর্তন প্রতিরোধ করা এবং উপসহকারী প্রকৌশলী বা সমমানের পদ থেকে সহকারী প্রকৌশলী সমমানের পদে পদোন্নতির হার 50% উন্নতি করা তাদের একটি দাবি। পাশাপাশি তারা বলছেন আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং টিম কনসেপ্ট অনুযায়ী সকল প্রকৌশল সংস্থার জনবল কাঠামোতে বিএসসি ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারে এবং দক্ষ জনবলের অনুপাত তৈরি করতে হবে। পাশাপাশি পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট এবং টিএসসি তে শিক্ষক শিক্ষার্থীদের যে অনুপাত 1.12 সেটা কিন্তু দেওয়া হচ্ছে। এবং এখানে আমরা দেখছি যে তারা শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে চান্দনা চৌরাস্তায় কিন্তু অবরোধ করছেন এবং যে অবরোধের ফলে আমরা দেখেছি যে এই পথে যত ধরনের যান চলাচল রয়েছে সেটা কিন্তু একেবারে বন্ধ রয়েছে। এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত তাদের ডিপ্লোমা প্রকৌশলী যে 7 দফা দাবি রয়েছে সেই 7 দফা দাবি বাস্তবায়ন হবে ততক্ষণ পর্যন্ত তারা এই মহাসড়ক অবরোধ করবেন। পাশাপাশি যে বিএসসি প্রকৌশলীদের যে 3 দফা দাবি উত্থাপন করা হচ্ছে সেই দাবিগুলোকে অযৌক্তিক দাবি করে তারা সেই 3 দফা দাবিও কিন্তু বিরোধিতা করছেন। তো সবকিছু মিলিয়ে ডিপ্লোমা প্রকৌশলী এবং পলিটেকনিক শিক্ষার্থীদের অবরোধে কিন্তু গাজীপুর একেবারে স্থবির হয়ে পড়েছে। এই ছিল আমার কাছে গাজীপুর থেকে তথ্য। আমাদের সঙ্গে তেজগাঁও এবং গাজীপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী হোসেন জাহিদ এবং ইফতেখার রায়হান। বাগেরহাটে 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে আজও অবস্থান কর্মসূচি পালন করছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। সকাল 9টার দিকে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে জেলা নির্বাচন অফিসের সামনে সমবেত হন তারা। নির্বাচন অফিসের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এ সময় অবিলম্বে বাগেরহাটের 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবি জানান তারা। অবস্থান কর্মসূচির কারণে বন্ধ হয়ে যায় অফিসের প্রবেশ পথ। ভেতরে কেউ ঢুকতে না পারায় দীর্ঘ সময় বন্ধ থাকে অফিসের সব ধরনের কার্যক্রম। এদিকে গত 14 সেপ্টেম্বর এক রিটের প্রেক্ষিতে 10 দিনের একটি রুল জারি করে উচ্চ আদালত। একই সঙ্গে বিলুপ্ত আসনটি কেন ফিরিয়ে দেওয়া হবে না তা জানতে চেয়ে নির্বাচন কমিশনকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। 4টি আসনের পরিবর্তে 1টি আসন বিলুপ্ত ঘোষণা করে যে 3টি আসনের গেজেট প্রকাশ করেছে এর বিরুদ্ধে আমরা বাগেরহাটবাসী ক্ষুব্ধ এবং প্রতিবাদ জানাচ্ছি। একটি আসন যদি কমে যায় বাগেরহাটের শুধুমাত্র অর্থনৈতিক বিষয়টা নয়, রাজনৈতিক বলেন, অর্থনৈতিক বলেন, নেতৃত্ব বলেন, সব দিক থেকে বাগেরহাটের ক্ষতি হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কিন্তু বারবার বলে এসেছি যে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো সংবিধান আদেশ বাস্তবায়নের চূড়ান্ত সুপারিশ দিয়েছে বিশেষজ্ঞরা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের মাধ্যমে জনগণের বৈধতা নেয়ার পরামর্শ দিয়েছেন তারা। ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতির উপায় নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে হওয়া 3য় ধাপের সংলাপের 3য় দিনে এটি উত্থাপন করে জাতীয় ঐক্যমত কমিশন। বিশেষজ্ঞদের প্রস্তাবে বলা হয়, অন্তর্বর্তী সরকার জুলাই সনদে মূল সংস্কারসমূহকে অন্তর্ভুক্ত করে জুলাই ঘোষণাপত্রের 22 অনুচ্ছেদের ক্ষমতা বলে একটি সংবিধান আদেশ জারি করতে পারে। উক্ত সাংবিধানিক আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। এ বিষয়ে বিশেষজ্ঞরা আরও বলেন, সংবিধান
আদেশকে একটি গণভোটে উপস্থাপন করা যেতে পারে, যা আগামী সাধারণ নির্বাচনের একই দিনে অনুষ্ঠিত হবে। সংবিধান আদেশে গণভোটের বিধানও অন্তর্ভুক্ত করা যেতে পারে। যদি সংবিধান আদেশ জনগণের অনুমোদন পায় গণভোটের মাধ্যমে, তবে তা প্রণয়ন তারিখ থেকেই বৈধ বলে গণ্য হবে। বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো একাধিক পরামর্শ দিলে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। আপনারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আরো সুনির্দিষ্ট করে কিছু প্রস্তাব দিতে পারেন কিনা, যেগুলো আরো বিকল্পগুলোকে কমিয়ে আনতে সক্ষম হয় এবং সম্ভব হলে একমতের জায়গায় যেন আমরা আসতে পারি। আমরাও কমিশনের পক্ষ থেকে স্বনির্বন্ধভাবে সরকারকে অনুরোধ করেছি যেন অত্যন্ত দ্রুততার সঙ্গে বাস্তবোচিত পদক্ষেপ গ্রহণ করে যে সমস্ত বিষয় অধ্যাদেশ এবং নির্বাহী আদেশে করা যায় সেগুলো যেন তারা দ্রুত করেন। দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে দ্বিতীয় দিনের মতো জেরা করছেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এ জেরা চলছে। এর আগে মাহমুদুর রহমানের জেরা শুরু করেন স্টেট ডিফেন্স। দুপুরের আগে তার জেরা শেষ হলে সর্বশেষ সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম। গত 3 আগস্ট শুরু হয়ে সবশেষ 9 সেপ্টেম্বর পর্যন্ত 17 কার্যদিবসে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, আহত, চিকিৎসক, সাংবাদিক, পুলিশ ও ম্যাজিস্ট্রেট সহ 46 জন এই মামলায় সাক্ষ্য দিয়েছেন। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় 6 লাশ পোড়ানো এবং একজনকে হত্যা মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ ও জেরা চলছে। শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে চাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণের সময় আজ বিকেল 5টা পর্যন্ত বাড়িয়েছে কমিশন। দুপুরে এক জরুরি বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানায় প্রধান নির্বাচন কমিশনার ডক্টর মনির উদ্দিন। এ সময় বৃহস্পতিবার বিকেল 5টা পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার সময় বাড়ানোর কথাও জানান তিনি। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আজ ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, আর বিতরণ কার্যক্রম গতকালই শেষ হয়েছে। এর আগে বেশ কয়েকজন শিক্ষার্থী সময় বাড়ানোর আবেদন করেন। গেল 30-31 আগস্টের সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত আছেন। এসব কিছু বিবেচনায় সময় বাড়ানো হয়েছে বলে জানায় নির্বাচন কমিশন। এদিকে সকাল থেকে শিক্ষার্থীদের মনোনয়ন জমা দিতে ভিড় করেন কমিশন কার্যালয়ে। চারজন শিক্ষার্থী আমাদের দরখাস্ত করেছিল, আজকেও একটি সংগঠন থেকে এবং আমাদের একটা শিক্ষার্থীদের মধ্য থেকে একটা আবেদন করা হয়েছে। সেই আবেদনগুলোকে আমরা বিবেচনা করে আজকের দিন বিকেল 5টা পর্যন্ত আমরা মনোনয়নপত্র বিতরণের সময় বর্ধিত করলাম এবং আগামী দিন বিকেল 5টা পর্যন্ত আমরা মনোনয়নপত্র জমা দেওয়ার আজকে যে শেষ দিন ছিল সেটি বৃদ্ধি করলাম। চট্টগ্রামে একটি মার্কেটের গোডাউনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 10 শ্রমিক দগ্ধ হয়েছেন। আহতদের সবারই অবস্থা আশঙ্কাজনক। দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শ্রমিকরা জানান, ভোরে চন্দনাইশ থানার বৈলতলী ইউনিস মার্কেটের একটি গোডাউনে গ্যাসের সিলিন্ডার আনলোড করছিলেন শ্রমিকরা। এ সময় হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে, আগুন ধরে যায়। এতে দগ্ধ হন অন্তত 10 শ্রমিক। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এদিকে শ্রমিকদের সিগারেট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। আজকে সকালের দিকে প্রায় 7টার দিকে চট্টগ্রামের চন্দনাইশতে ওখানে প্রায় যে একটা দোকান ছিল ওখানে গ্যাসের বিস্ফোরণ ঘটে, অক্সিজেন সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার। ওখানে প্রায় 10 জন, আমাদের হিসাব অনুযায়ী প্রায় 10 জন আহত হয়। 10 জন আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে প্রায় প্রত্যেকটা রোগী কিন্তু মুমূর্ষু অবস্থা।
বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের অংশগ্রহণে শুরু হয়েছে যুদ্ধকালীন যৌথ মহড়া অপারেশন প্যাসিফিক এঞ্জেল। 7 দিনের এই মহড়া চলছে জহুরুল হক বিমান ঘাঁটিতে। মহড়ায় অংশ নিয়েছে 2 দেশের 240 জন সদস্য। আকাশ ও স্থলে যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন ধরনের মহড়া ও কৌশল অনুশীলন করেন 2 দেশের সৈনিকরা। রয়েছে আহত রোগী পরিবহন, এক বিমান থেকে অন্য বিমানে স্থানান্তর, জরুরি চিকিৎসা প্রদান, যুদ্ধে অনুসন্ধান ও উদ্ধার, উড্ডয়নের সময় সমন্বয় রক্ষা ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তৈরির প্রশিক্ষণ। এছাড়া যুদ্ধের সময় কমব্যাট ট্র্যাকিং ও সার্ভাইভাল এক্সারসাইজও অন্তর্ভুক্ত করা হয়। এই মহড়া ভবিষ্যৎ যৌথ অপারেশন পরিচালনায় গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। নয়াদিল্লি ওয়াশিংটন সম্পর্কে টানাপোড়েনের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 75তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই উপলক্ষে মোদীর সঙ্গে ফোনে কথা বলেন তিনি। রাশিয়া থেকে তেল ও সামরিক অস্ত্র কেনার জেরে ভারতের উপর 50% শুল্ক আরোপের পর এই প্রথম মোদীর সঙ্গে ফোনালাপ করেন ট্রাম্প। ট্রাম্প মোদীর এই ফোনালাপকে 2 দেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকে। এর মধ্যে ভারতের উপর আরোপিত শুল্ক কমাতে একদল মার্কিন প্রতিনিধির সঙ্গে মঙ্গলবার দিল্লিতে বৈঠক করেন ভারতের প্রতিনিধিরা। যদিও বৈঠক থেকে এখনো ইতিবাচক কোনো সাড়া পাননি নয়াদিল্লি। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।